রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপেট 2025 ইতিমধ্যে নেটো ও ইউক্রেনের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে। 12 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলা এ মহড়ার আগেই সীমান্তবর্তী দেশগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পোল্যান্ড জাতীয় নিরাপত্তার কারণে বেলারুশ সীমান্ত বন্ধ করে দেয়, লিথুয়ানিয়া সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে, আর নেটো তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে পড়ে এবং সেটি নেটোর সরাসরি সামরিক প্রতিক্রিয়া ডেকে আনে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর এটাই প্রথমবার যে নেটো ও রাশিয়া সরাসরি একে অপরকে সামরিকভাবে লক্ষ্যবস্তু করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর নিরাপত্তা সংকটের আভাস। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন ইউক্রেন বেলারুশে হামলার প্রস্তুতি নিচ্ছে, তাই রাশিয়ার সঙ্গে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোনো প্রমাণ তিনি দেখাতে পারেনি, তবে এই ঘোষণার মধ্যে দিয়ে যৌথ বাহিনী গঠনের আইনি পথ সুগম হল। এর ভিত্তি হল 1999 সালের ইউনিয়ন স্টেট চুক্তি। এই চুক্তি অনুযায়ী রাশিয়া বা বেলারুশ আক্রমণের মুখে পড়লে দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা বাহিনী গঠন করতে পারবে। বিশ্লেষকরা মনে করে জাপট 2025 কেবল প্রতিরক্ষামূলক মহড়া নয়, বরং প্রতিপক্ষের প্রতিক্রিয়া যাচাইয়ের একটি কৌশল। এই মহড়ায় সৈন্য সংখ্যা তুলনামূলক কম রাখা হয়েছে। 2021 সালের মহড়ায় প্রায় 2 লক্ষ সেনা অংশ নিয়েছিল। এবার প্রাথমিকভাবে বলা হয়েছিল 13,000, পরে সেটি অর্ধেকে নামানো হয়, প্রায় 6 থেকে 7 হাজার সৈন্য। যদিও সৈন্য সংখ্যা কম, কিন্তু মহড়ার চরিত্র অনেক বেশি আক্রমণাত্মক। 2 ধাপে অনুশীলন হচ্ছে, প্রথমে প্রতিরক্ষা ও আকাশ প্রতিরোধ, পরে পাল্টা আক্রমণ এবং এলাকা পরিষ্কার করার মহড়া। জাপট 2025 মহড়ায় রাশিয়া ও বেলারুশ শুধু প্রচলিত সেনাশক্তিই নয়, বরং আধুনিক প্রযুক্তির প্রদর্শন করছে। বেলারুশের হাতে রয়েছে প্রায় 45,000 সৈন্য, 60টি যুদ্ধবিমান এবং 600 ট্যাঙ্ক। তবে বিশ্লেষকরা বলছেন তাদের অনেক ইউনিট অভিজ্ঞতায় সীমিত। রাশিয়া এখনও হাজার হাজার ট্যাঙ্ক, শত শত যুদ্ধবিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র ফোর্স ধরে রেখেছে। যদিও ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষতির কারণে কার্যক্ষমতা কিছুটা কমেছে। সবচেয়ে আলোচিত অস্ত্র হল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরসেনিক। এর রেঞ্জ আনুমানিক 4 থেকে 5,000 কিলোমিটার। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং অত্যন্ত উচ্চ গতিতে চলতে সক্ষম। এটি এত দ্রুত চলে যে একে ভূপাতিত করা সম্ভব নয়। রাশিয়া এটিকে শুধু প্রযুক্তির পরীক্ষার জন্য নয়, বরং প্রতিবেশীদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর পাশাপাশি মহড়ায় ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র। এইসবই ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি নির্ভর কৌশলকে প্রাধান্য দিতে চাইছে। অন্যদিকে নেটো প্রতিবেশীরা এটিকে নিছক মহড়া হিসাবে দেখছে না। পোল্যান্ড সীমান্তে মোতায়েন করেছে প্রায় 40,000 সেনা, লিথুয়ানিয়া আরও 17,000 সেনা, আরও লাটভিয়া কয়েক হাজার সেনা রেখেছে সীমান্তে প্রতিরক্ষায়। পোল্যান্ডের হাতে আছে আধুনিক লিপার্ড ট্যাঙ্ক, কোরিয়ান K2 ট্যাঙ্ক এবং হিমার্স রকেট সিস্টেম। জার্মানি নেতৃত্ব দিচ্ছে কোয়াড্রিগার 2025। এর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে জরুরি পরিস্থিতিতে কত দ্রুত নেটো বাহিনী লিথুয়ানিয়াতে পাঠানো যায়। এর পাশাপাশি নেটো চালু করেছে ইস্টার্ন সেন্ট্রি প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে যুক্ত হয়েছে ফাইটার জেট, নৌযান, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা ইউনিট। আকাশে মোতায়েন করা হয়েছে F-16, ইউরোফাইটার টাইফুন এবং F-35 জেট। সমুদ্রে টহল দিচ্ছে জার্মানি ও পোলিশ ফ্রিগেট। সব মিলিয়ে নেটো স্পষ্ট বার্তা দিচ্ছে এটা কেবল প্রদর্শনী নয়, বরং বাস্তব হুমকি হিসাবে দেখা হচ্ছে। সামরিক উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক মাত্রাও ক্রমশ বেড়ে চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি G7 নেতাদের সতর্ক করে বলেছেন রাশিয়া বেলারুশকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে এবং এই জন্য ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করছে। অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট। মিনস্কো বলছে মহড়াটি প্রতিরক্ষামূলক, কারো বিরুদ্ধে নয়, কিন্তু বাস্তবে লুকাশেঙ্কো একদিকে রাশিয়ার ছায়ায় বাধা,
অন্যদিকে পশ্চিমের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছেন। এই দ্বিধা বেলারুশকে জটিল অবস্থায় ফেলেছে। ইউক্রেনের জন্য ঘটনাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উত্তর সীমান্তে বেলারুশীয় সেনারা সামান্য নড়াচড়াতেই কিয়েভকে সেখানে বাহিনী ধরে রাখতে হয়। এতে পূর্ব ও দক্ষিণ ফ্রন্ট দুর্বল হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে জাপট 2025-এর অন্যতম উদ্দেশ্যই হল ইউক্রেনকে বিক্ষিপ্ত রাখা এবং রুশ সেনাদের উপর চাপ কমানো। তবে সবকিছুর পরেও সরাসরি বড় আকারের আক্রমণের সম্ভাবনা আপাতত কম। সৈন্য সংখ্যা ও লজিস্টিক প্রস্তুতি তা বলছে না। আসল ঝুঁকি হল ভুল বুঝাবুঝি বা দুর্ঘটনাজনিত সংঘর্ষ, যেমন ড্রোন অনুপ্রবেশ বা সীমান্তে ছোটখাটো গুলি বিনিময় থেকেই বড় সংঘাতে শুরু হয়ে যেতে পারে। এই জন্য বিশ্লেষকরা বলেছেন সবচেয়ে জরুরি হল ডিকনফ্লিকেশন যোগাযোগ রাখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সক্রিয় করা। সব মিলিয়ে জাপট 2025 কেবল একটি মহড়া নয়, এটি আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতা, আঞ্চলিক শক্তির ভারসাম্য আর রাজনৈতিক কূটনীতির প্রতিফলন। একদিকে রাশিয়া ও বেলারুশ তাদের সক্ষমতা দেখাচ্ছে, অন্যদিকে নেটো সমান তালে পাল্টা শক্তি প্রদর্শন করছে। ফলে পুরো অঞ্চলটি এখন পরিণত হয়েছে আধুনিক সামরিক শক্তি আর রাজনৈতিক বার্তার মঞ্চে, যেখানে প্রতিটি পদক্ষেপই ভবিষ্যতের নিরাপত্তা সমীকরণকে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি রাশিয়া এবং নেটো যুদ্ধে রূপান্তরিত হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেনের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।